Hello friends, welcome to my YouTube channel The Way Press Education. সো ফ্রেন্ডস, আমরা টার্গেট ডাব্লিউবি প্রাইমারি টেট 2022 ইন্টারভিউকে লক্ষ্য করে যে ক্লাস সিরিজটা শুরু করেছিলাম আমার চ্যানেলে দ্য ওয়ে প্রেস এডুকেশনে, সেখানে আজকে 53 নম্বর ক্লাস, অর্থাৎ এর আগে 52টা ক্লাস করা হয়ে গেছে এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু 2017 ইন্টারভিউ যারা দিয়েছে তাদের থেকে নেওয়া প্রশ্ন এবং তার অনুকরণে প্রশ্ন রয়েছে এবং সাথে সাথে বিভিন্ন টপিক ওয়াইজ প্রশ্ন রয়েছে। যেমন আজকের যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে বাংলা ভাষা শিক্ষণে বিভিন্ন স্তর ও দক্ষতার বিকাশ। এর সাথে সাথে বিভিন্ন যে এনসিএফ 2005, আরটি 2009, নিপুণ ভারত মিশন, তারপরে প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত যে সমস্ত পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিক বিদ্যালয়ে যে বইগুলো রয়েছে সেই বইগুলোর পুঙ্খানুপুঙ্খ তথ্য সমস্ত ক্লাস কিন্তু তোমাদের এক এক করে করানো হয়েছে। তো যারা চ্যানেলে নতুন, প্রথমেই বলবো চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন অন করো আর প্রত্যেকটা ক্লাস কিন্তু প্রথম থেকে দেখো। যারা প্লেলিস্টে ভিজিট করেনি, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো। আর সাথে সাথে বলবো এই সমস্ত ক্লাসের পিডিএফগুলো তোমরা ফ্রি অফ কস্ট আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, দ্য ওয়ে প্রেস এডুকেশন টেলিগ্রাম চ্যানেলে। আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের দিতে চাই যে দুটো বই কিন্তু আমি পাবলিশ করেছি। একটা হচ্ছে ইন্টারভিউ রিলেটেড বই এবং আরেকটা হচ্ছে পশ্চিমবঙ্গের ভূগোল এবং পশ্চিমবঙ্গের যে 23টি জেলা তার কম্বাইন্ড একটা বুক দুটো রয়েছে। যেটা ইন্টারভিউ বই সেটার দাম রয়েছে 125 টাকা এবং যেটা পশ্চিমবঙ্গের ভূগোল এবং তার সাথে সাথে 23 জেলা নিয়ে সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ তথ্য রয়েছে, যেখানে 23টি জেলার যে বিখ্যাত ব্যক্তিবর্গ রয়েছে, কত জনসংখ্যা, কি বিধানসভা, লোকসভা, পঞ্চায়েতে কত আসন রয়েছে, এই সমস্ত কিছু কিন্তু তোমাদের ওখানে ডিসকাস করা রয়েছে এবং গুরুত্বপূর্ণ ঐতিহাসিক যে স্থলগুলো সেটাও সম্বন্ধে বলা রয়েছে। তো পশ্চিমবঙ্গের ভূগোল এবং যেটা 23 জেলা নিয়ে সেটার বইটার দাম রয়েছে 180 টাকা। তো তোমরা অবশ্যই প্রথমে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, ওখানে কিন্তু সম্পূর্ণ তথ্যগুলো পেয়ে যাবে পিডিএফের, আর এই ক্লাসের পিডিএফগুলো তোমরা ওখান থেকে পেয়ে যাবে। তো চলো আজকে দেখো যে বিষয়টা সেটা হচ্ছে বাংলা ভাষা শিক্ষণের বিভিন্ন স্তর ও দক্ষতার বিকাশ, যেখানে আমরা সরব পাঠ কী, নীরব পাঠ কী, সমবেত পাঠ কী, রিসেপটিভ স্কিল, প্রোডাক্টিভ স্কিল, চর্বনা পাঠ, এই সমস্ত কিছু এখানে একটা ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ভালো লাগবে। ভিডিওটি দেখার সাথে সাথে নিজের প্রেজেন্ট হিসেবে অবশ্যই একটা লাইক করো এবং ভিডিওটি সকলের সাথে শেয়ার করো যাতে সকলে উপকৃত হয় এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ওকে, তো দেখো আজকে যেটা ক্লাস প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে ভাষা দক্ষতা, এই ভাষার দক্ষতা বলতে কি বোঝায়? না, ভাষার দক্ষতা বলতে কি বলবে না, দক্ষতা শব্দটির অর্থ কি আমরা জানি। অক্সফোর্ড ডিকশনারিতে উল্লেখ আছে যে অ্যাবিলিটি বা প্রফিসিয়েন্সি ইন এক্সিকিউশন অর পারফরমেন্স, অর্থাৎ কি, যার অর্থ হলো কি না কোনো কর্ম সম্পাদনের জন্য প্রয়োজনীয় কুশলতা বা সামর্থ্য অর্জন। অর্থাৎ কি, কোনো আমরা যে কর্ম সম্পাদন করব তার জন্য যে প্রয়োজনীয় কুশলতা দরকার, যে সামর্থ্য দরকার, সেই সামর্থ্য অর্জনটাই হচ্ছে দক্ষতা। তাই ভাষাগত দক্ষতার অর্থ বলতে বোঝায় না ভাষা ব্যবহারমূলক কর্ম সম্পাদনের জন্য প্রয়োজনীয় যে সামর্থ্য বা কুশলতা অর্জন। অর্থাৎ কি বলতে চাই না, কীভাবে আমরা ভাষাকে নৈপুণ্যের সঙ্গে ব্যবহার করব তার চর্চায় হচ্ছে এই ভাষার দক্ষতা। অর্থাৎ আমরা যখন শিশু বয়সে থাকি তখন মাতৃভাষার মাধ্যমে আমরা পরিচিত হই এবং এই মাতৃভাষা যে কীভাবে অর্জন করব বা কীভাবে শিখব, তার সাথে সাথে যে বাংলা ভাষাটা ভালোভাবে অর্জন করব বা বিভিন্ন ভাষা যে অর্জন করব, এই অর্জন করার যে দক্ষতা, নৈপুণ্যতা, এটাই হচ্ছে কি ভাষা দক্ষতা বলতে বোঝায়। নেক্সট হচ্ছে দেখো 2 নম্বর প্রশ্ন, যে ভাষা শিক্ষার জন্য কয়টি দক্ষতার প্রয়োজন? ভাষা ব্যবহারের ক্ষেত্রে যে ভাষার যে দক্ষতা এটা কয়টিভাবে বিভক্ত? না, প্রথমত বলবে যে এটা 4টি দক্ষতার প্রয়োজন রয়েছে ভাষা বিকাশের জন্য। একটা হচ্ছে কি শ্রবণ, যেটাকে আমরা বলি লিসনিং। প্রথমে একটা শিশু প্রথমে কি করে, লিসনিং করে বা শ্রবণ করে, কানে প্রথমে শুনতে পায়, তারপরে কি সে বলতে পারে, অর্থাৎ তাকে বলে কথন বা স্পিকিং। এবং তারপর যখন সে লিসনিং অর্থাৎ শ্রবণ এবং কথন শিখে গেল, তারপর তার পরবর্তী হচ্ছে কি সে পড়তে জানবে অর্থাৎ রিডিং, এবং পড়ার জানার সাথে সাথে সে আবার কি লিখতেও পারবে অর্থাৎ রাইটিং। তাহলে আমরা কি বলবো যে ভাষা ব্যবহার বা ভাষা জানার জন্য প্রথমত 4টি দক্ষতার বিকাশ করা একটা শিশুর জন্য অবশ্যই দরকার। সেগুলো কি না, সেগুলো হচ্ছে শ্রবণ বা লিসনিং, কথন বা স্পিকিং, পঠন বা রিডিং এবং লিখন বা রাইটিং, যেটাকে ইংরেজিতে একসাথে বলা হয় কি LSR
ডাব্লু, অর্থাৎ লিসনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং, এই 4টি দক্ষতা রয়েছে। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, মাতৃভাষা পঠন পাঠনের কয়টি ভূমিকা রয়েছে? মাতৃভাষায় যে আমরা পাঠদান করব তার কয়টি ভূমিকা রয়েছে? না এখানে কয়টি ভূমিকা বলবে, এখানে আছে আবার 2টি ভাগ দেওয়া রয়েছে। একটা হচ্ছে রিসেপটিভ ফাংশন বা গ্রহণধর্মিতা, আর একটা হচ্ছে এক্সপ্রেসিভ বা প্রোডাক্টিভ ফাংশন, যেটাগুলো হয় প্রকাশধর্মিতা। এই যে রিসেপটিভ মানে কি, কোনো কিছু গ্রহণ করা, তো এখানে আমরা কীভাবে গ্রহণ করি, একটা হচ্ছে লিসনিং অর্থাৎ এল দ্বারা, এবং একটা হচ্ছে কি রিডিং অর্থাৎ আর দ্বারা, অর্থাৎ রিডিং বা পঠন দ্বারা। আমরা লিসনিং শোনার মাধ্যমে কোনো কিছু গ্রহণ করতে পারি, আর একটা হচ্ছে রিডিং অর্থাৎ পড়ার মাধ্যমে কোনো কিছু আমরা গ্রহণ করতে পারি। আর এক্সপ্রেসিভ ফাংশন বা প্রোডাক্টিভ ফাংশন বা প্রকাশধর্মিতা কি, এখানে থেকে আবার দুটি বিষয় রয়েছে। একটা হচ্ছে স্পিকিং, যেটা আমরা শোনার পরে যেটা বলতে পারি, আর একটা হচ্ছে কি রাইটিং, যেটা কোনো কিছু পাঠ করে আমরা লিখতে পারি। তো মাতৃভাষা পঠন পাঠনের 2টি ভূমিকা রয়েছে, একটা হচ্ছে রিসেপটিভ ফাংশন বা গ্রহণধর্মিতা, আরেকটা হচ্ছে এক্সপ্রেসিভ ফাংশন বা প্রোডাক্টিভ ফাংশন বা প্রকাশধর্মিতা। এটা কিন্তু মনে রাখবে। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আর ভিডিওটি লাইক শেয়ার বন্ধুর সাথে অবশ্যই করো, আর সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না অবশ্যই। নেক্সট, রিসেপটিভ ফাংশন বা গ্রহণধর্মিতা বলতে এবার কী বোঝায়? না এই গ্রহণধর্মিতার 2টি কাজ, একটা হচ্ছে যা বলা হচ্ছে তা বোঝার ক্ষমতা, অর্থাৎ কি অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড স্পোকেন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এখানে কি শোনার কাজটা হচ্ছে। আরেকটা হচ্ছে কি লিখিত ভাষাকে বোঝার ক্ষমতা, অর্থাৎ অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড রিটেন ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে লিসনিং, আর একটা হচ্ছে রিডিং, অর্থাৎ যেটা যা বলা হচ্ছে তা বোঝার ক্ষমতা, অর্থাৎ কেউ কোনো কিছু বলছে সেটা একটা শিশু যেটা শুনতে পাচ্ছে বা শুনছে সেটা লিসনিং, এবং এর দ্বারা তার বোঝার ক্ষমতা হচ্ছে। আরেকটা হচ্ছে কি কোনো কিছু পড়ে পাঠদান করে যেটা সে কি লিখিতভাবে যেটা রয়েছে সেটা যদি পাঠদান করে সে বুঝতে শিখছে, সেটা হচ্ছে কি রিডিং, অর্থাৎ একটা হচ্ছে অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড স্পোকেন ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড রিটেন ল্যাঙ্গুয়েজ, যা বলা হচ্ছে তা বোঝার ক্ষমতা এবং লিখিত ভাষাকে বোঝার ক্ষমতা। এটা কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে এক্সপ্রেসিভ ফাংশন বা প্রোডাক্টিভ ফাংশন বা প্রকাশধর্মিতা বলতে কী বোঝায়? না এই প্রকাশধর্মিতারও আমরা আগে জানলাম যে প্রকাশধর্মিতারও দুটি দিক রয়েছে বা 2টি বিষয় রয়েছে। একটা হচ্ছে কথনের মাধ্যমে বক্তব্য বিষয়কে প্রকাশ করা, যেটা হচ্ছে অ্যাবিলিটি টু এক্সপ্রেস আইডিয়া ইন স্পিচ, অর্থাৎ কি যেটা হচ্ছে স্পিকিং, এবং একটা হচ্ছে লিখিতভাবে কোনো বক্তব্যকে প্রকাশ করা, অর্থাৎ অ্যাবিলিটি টু এক্সপ্রেস আইডিয়া ইন রাইটিং, একটা হচ্ছে রাইটিং, অর্থাৎ স্পিকিং এবং রাইটিং। এখানে এক্সপ্রেসিভ ফাংশনের মধ্যে 2টো বিষয় রয়েছে। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে শিক্ষার্থীদের ভাষা দক্ষতার বিকাশ কিভাবে ঘটাবে? একটা শিক্ষার্থীকে বা শিশু শিক্ষার্থীকে তুমি যখন পাঠদান করাবে তখন প্রথমত ভাষা শিক্ষার জ্ঞানটা অবশ্যই দরকার। তো এই ভাষা শিক্ষার দক্ষতা বিকাশ কিভাবে ঘটাবে? না কি বলবে, প্রথমত কি এই শ্রবণ, কথন, পঠন এবং লিখন, এই যে 4টি ভাষাগত দক্ষতার মধ্যে কি শ্রবণ এবং পঠন, এই 2টি দক্ষতার মাধ্যমে শিক্ষার্থী কি ভাব গ্রহণ করতে পারে। আমরা আগেই জানলাম যে যা শুনছে এবং যা পড়ছে এই দুটোর মধ্য দিয়ে কি শিশু শিক্ষার্থীরা কী করতে পারে, কোনো কিছু গ্রহণ করতে পারে। এবং অন্য 2টি দক্ষতা মূলত ভাব প্রকাশের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেটা হচ্ছে কি একটা হচ্ছে কথন আর একটা হচ্ছে লিখন। মোটামুটিভাবে কি বলা যায়, না মোটামুটিভাবে বলা যায় যে শ্রবণ দক্ষতার যথাযথ বিকাশ ঘটলে কথন দক্ষতার কুশলতা বৃদ্ধি পায়, আবার পঠন দক্ষতার যথাযথ বিকাশ ঘটলে লিখন দক্ষতার কাজে বিশেষ সুবিধা পাওয়া যায়। অর্থাৎ একটার সাথে একটা দক্ষতা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। ওকে, নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে ভাষাগত দক্ষতা বিকাশ অর্জনের জন্য শিক্ষার্থীদের মধ্যে কি করা দরকার? শিশু শিক্ষার্থীদের যে ভাষাগত দক্ষতা বিকাশ ঘটাবে তার জন্য কি করা দরকার? না কি বলবে, ভাষাগত দক্ষতা অর্জনে শিক্ষার্থীর মনোযোগ অর্থাৎ অ্যাটেনশন, আগ্রহ অর্থাৎ ইন্টারেস্ট এবং সক্রিয়তা অর্থাৎ অ্যাক্টিভিটি, এই 3টি বিষয় কিন্তু যথেষ্ট দরকার। সক্রিয়তা বলতে এখানে কি অনুশীলন, অধ্যাবসায় প্রভৃতি বোঝায়, অর্থাৎ কীভাবে সে সক্রিয় থাকবে, বিষয়গুলো কীভাবে বুঝবে, ভাষা দক্ষতা যতটা শুনতে ভালোভাবে পারবে ততটা সে বলতে পারবে, যতটা সে বলতে পারবে ততটা লিখতে পারবে, পড়তে পারবে, এই বিষয়গুলো তাদের মধ্যে মানে সক্রিয়তা দরকার অবশ্যই, বা অ্যাটেনশন বা মনোযোগটাও দরকার। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে শ্রবণ দক্ষতা। এই যে শ্রবণ দক্ষতা বিকাশের জন্য কোন কোন দিকগুলো একজন শিক্ষক বা শিক্ষিকাকে দেখা দরকার বা লক্ষ্য করা দরকার?
না কি বলবে, শ্রবণের ক্ষেত্রে শিক্ষার্থীকে নিম্নোক্ত দিকগুলি লক্ষ্য রাখতে হবে। একটা কি, বার্তাটির ধ্বনিরূপ, অর্থাৎ তুমি যে বার্তাটি প্রেরণ করছো সেটা কি স্পষ্টভাবে বলছো কি না, তার উচ্চারণ কতটা ঠিক রয়েছে, অর্থগত দিক তুমি কত অর্থ ভালোভাবে তুমি তাদেরকে বুঝিয়ে বলছো, তাহলে তারা শুনতে পারবে। আর কি, প্রসঙ্গ সূত্র, কি কোন কোন প্রসঙ্গে কি বিষয়ে বলছো সেটা অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। আর নেক্সট হচ্ছে শ্রবণের উদ্দেশ্য, অর্থাৎ ধারণা অর্জন, খুঁটিনাটি বিশ্লেষণ, যে তুমি বিষয়টা তুমি পাঠদান করাবে বা বোঝাবে ভাষা দক্ষতার ক্ষেত্রে, এক্ষেত্রে তারা শ্রবণের উদ্দেশ্যটা কি, আদৌ কি তারা শুনতে এটা ইচ্ছুক না ইচ্ছুক নয়, এটাও তোমাকে দেখতে হবে। তাহলে কি একদম প্রাসঙ্গিক একটা তাদের মানে ভালো লাগার বিষয়, ভালোবাসার বিষয়, সেরকম কিছু তুমি তাদেরকে যদি পড়াও বা বলো, তাহলে কি তারা শুনতে ভালোবাসবে এবং এক্ষেত্রে কিন্তু তাদের শোনার দক্ষতা পরিস্ফুট হবে এবং বাস্তব যে তারা যে সমস্ত বিষয় বোঝে সেই সমস্ত বিষয়গুলো তাদের কাছে আলোচনা করতে হবে, যাতে তারা ওটা শোনার প্রতি আগ্রহ প্রকাশ করে এবং আগ্রহ প্রকাশ করতে গেলেই তারা ভালোভাবে শোনার দক্ষতার বিকাশ ঘটাতে পারবে। নেক্সট, এটা বাস্তব উদ্দেশ্য বা অভিপ্রায়, এই দুপক্ষের ক্ষেত্রে কিন্তু একটা কি, অর্থাৎ যে শিক্ষক বা শিক্ষিকা মহাশয় যেটা বোঝাবেন বা বলবেন সেটা শিক্ষার্থীরা বা শিশু শিক্ষার্থীরা সেটা ভালোভাবে বুঝতে পারছে কি না, তাদের মধ্যে অভিপ্রায় ঘটছে কি না, এটাও কিন্তু জানা দরকার বা মনে রাখতে হবে। নেক্সট, এরপর আসছে শ্রবণ। শ্রবণটা কি না, শ্রবণ কয় প্রকার ও কী কী না, শ্রবণের প্রকৃতি অনুসারে শ্রবণকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে একপাক্ষিক শ্রবণ, আর একটা হচ্ছে দ্বিপাক্ষিক। নামেই বোঝা যাচ্ছে একপাক্ষিক শ্রবণ মানে কি, যেখানে কী হবে বলো, একপাক্ষিক শ্রবণের ক্ষেত্রে বলবে না, একপাক্ষিক শ্রবণের ক্ষেত্রে কোনো উৎস থেকে বার্তা শ্রোতার কাছে পৌঁছে যায়, অর্থাৎ এখানে কি শুধুমাত্র সে শোনারই দক্ষতা বিকাশ ঘটে, এখানে কিন্তু সে তার কোনো বলার অপেক্ষা থাকে না। যেমন কোনো পেপার, নিউজ বা টিভিতে যে সমস্তগুলো দেখো, সেখানে কি তোমরা শুধু শোনার দক্ষতা বিকাশ ঘটে, এখানে কি তুমি নিজে থেকে কোনো প্রকাশ করছো না। আর দ্বিপাক্ষিকের ক্ষেত্রে কী হয়, উৎস থেকে শ্রোতার কাছে যায় এবং তার উত্তর প্রেরকের কাছে ফিরে আসে এবং উভয় পক্ষের কথাবার্তা হয়। যেমন একটা আলাপ আলোচনা, সেটাতে কী হয়, বা ইন্টারভিউ কোনো কিছু তোমরা যখন দেবে, তখন কি ইন্টারভিউর স্যার বা ম্যাডামরা তোমাকে প্রশ্ন করবে, তার তুমি উত্তর দেবে, অর্থাৎ উভয় পক্ষই কথা বলছে এবং উভয় পক্ষই শুনছো বা শুনছে। এবং আমি যে ক্লাসটা করাচ্ছি দেখো, এখানে তোমরা শুধু কিন্তু শুনতে পাচ্ছ, আমার সাথে কি কথোপকথন হচ্ছে না। তাহলে যেখানে শুধুমাত্র একদিক থেকে শব্দ প্রেরণ করা হয় এবং শ্রোতা শুধু শুনতে পায়, সেটা হচ্ছে একপাক্ষিক শ্রবণ। আর দ্বিপাক্ষিক শ্রবণ হচ্ছে একে অপর যেখানে দুইজনের মধ্যে বা দুই পক্ষের মধ্যে কথা আদান প্রদান ঘটে এবং দুই পক্ষই কথাগুলো শোনে এবং কথা বলে বা তাদের কাছে প্রকাশ করে, সেটা হচ্ছে দ্বিপাক্ষিক শ্রবণ। নেক্সট হচ্ছে কথন দক্ষতা। এই যে কথন দক্ষতা, এই কথন দক্ষতা বিকাশ অর্জনের জন্য শিক্ষার্থীদের মধ্যে কি কি করা দরকার না, কথা বলার দক্ষতা অর্জনের ক্ষেত্রে নিম্নোক্ত দিকগুলির বিশেষ নজর রাখা জরুরি। যেমন কি শব্দ নির্বাচন, তুমি যে কথাগুলো বলছো তার শব্দ নির্বাচন সঠিক হওয়া দরকার। ধ্বনির যথাযথ বা সুস্পষ্ট উচ্চারণ করতে হবে তোমাকে। যথাযথ বাক্য গঠন অনুসারে তোমাকে বলতে হবে। এবড় খেবড় এদিকে ওদিকে করে বাক্য গঠন করে তোমাদের যদি শিক্ষার্থীদের সামনে তুমি বলো, সেটা কিন্তু যুক্তিযুক্ত হবে না বা তারা শুনবে না। প্রয়োজনীয় যুক্তি, তর্ক এবং দৃষ্টান্তভাবে তাদের কাছে বিষয়গুলো উপস্থাপন করতে হবে। তারপর কি বক্তব্য বিষয়ের প্রাসঙ্গিকতা এবং উপযোগিতা থাকা দরকার। সাজিয়ে কথা বলার যোগ্যতা অর্জন থাকা দরকার এবং যথাযথ স্বরক্ষেপণ দরকার, অর্থাৎ সঠিকভাবে তুমি তাদের কাছে যেমন যে সময় যে ধরনের একটা যদি কোনো ভূতের গল্প বা ভয়ের নিয়ে কিছু বলছো, তখন তুমি সেভাবে তাদের কাছে পাঠদান করালে, এবং তুমি যদি একটা হাস্য কৌতুক বলছো, তাহলে সেভাবে তুমি তখন তাদের কাছে উপস্থাপন করলে। এটা হচ্ছে কথা বলার দক্ষতা অর্জন এবং এভাবে শিশু শিক্ষার্থীদের কথা বলতে পারবে। নেক্সট 11 নম্বর, পদ্ধতি বা বহিরঙ্গের দিক দিয়ে পঠন কয় প্রকার কী কী না, পঠন হচ্ছে বহিরঙ্গের দিক থেকে বা পদ্ধতিগত দুই ভাগে। একটা হচ্ছে সরব পাঠ বা লাউড রিডিং, আর একটা হচ্ছে নীরব পাঠ বা সাইলেন্ট রিডিং। এবার আমরা জানবো যে সরব পাঠ এবং নীরব পাঠ, অর্থাৎ সাইলেন্ট রিডিং এবং লাউড রিডিং, এই দুটো কী জিনিস না, কি বলবে, এক কথায় যদি বলা যায় যে রব বা ধ্বনিযুক্ত যে পাঠ, অর্থাৎ তুমি যে এই যে আমি বলছি এটা জোরে জোরে বলছি, তাহলে এটা হচ্ছে কি সরব পাঠ। আর রব বা ধ্বনিহীন, অর্থাৎ যেটা দেখবে মনের মধ্যে পড়া হয়, মনে মনে যেটা পড়া হয়, সেটা হচ্ছে নীরব পাঠ। এই সরব পাঠ কিন্তু শিশু শিক্ষার্থীদের জন্য, প্রাইমারি লেভেলের শিশু শিক্ষার্থীর জন্য অবশ্যই দরকার, কারণ এখান থেকে তোমরা কি তাদের যে ভুল ত্রুটি, উচ্চারণে ভুল ত্রুটি, তারা ঠিক পড়ছে কি না সেটা বুঝতে পারবে। এবং যে সমস্ত শিক্ষার্থীরা উঁচু ক্লাসে অর্থাৎ 9, 10 বা 12 বা চাকরির যারা প্রার্থী, তারা কিন্তু রবহীন বা ধ্বনিহীনভাবে পাঠ করে, অর্থাৎ তাদের মধ্যে এটা আত্মস্থ করতে ভালো পারে।
তাহলে রব পাঠের ক্ষেত্রে বেশি সময় লাগতে পারে, নীরব পাঠের ক্ষেত্রে কম সময়ের মধ্যে বেশি পাঠদান করা যায়। রব পাঠের মধ্যে কি একটু মানে কি বলবো, নিজের শরীরে একটু বেশি সময়ের প্রয়োজন হয় বা শরীরে একটু জোর দিতে হয়, কিন্তু রবহীন বা নীরব পাঠের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো কষ্টসাধ্য হয় না। তো এটা কিন্তু প্রশ্ন করতে পারে যে আচ্ছা বলো তো শিশু শিক্ষার্থীদের জন্য কোন ধরনের পাঠ বেশি উপযুক্ত, সরব পাঠ না নীরব পাঠ? কী বলবে? সরব পাঠ। কেন প্রয়োজন যদি বলে, না এইখানে কি বোঝা যায় যে শিশু শিক্ষার্থীরা সঠিক পড়ছে কি না, তাদের উচ্চারণগত ত্রুটি রয়েছে কি, সেই সমস্ত বিষয় জানা যায় এবং তাদের পড়ার দক্ষতাও কিন্তু বিকাশ ঘটে এই সরব পাঠের মাধ্যমে বা রব বা ধ্বনিযুক্ত পাঠের মধ্য দিয়ে বা লাউড রিডিংয়ের মধ্য দিয়ে। নেক্সট 12 নম্বর প্রশ্ন দেখো, সেটা হচ্ছে সমবেত পাঠ বা কালেকটিভ রিডিং বলতে কী বোঝায়? না এককভাবে সরব পাঠ ছাড়াও সমবেতভাবে সরব পাঠও হয়ে থাকে। বলো তো কোনটা? যেমন দেখবে আমরা যখন নামতা মুখস্থ করি বা কোনো কবিতা ছন্দের আকারে বলি, এক একে এক, এক দুয়ে দুই, এক তিনে তিন, তাহলে একসাথে সকলে আমরা বিদ্যালয়ের মধ্যে পড়েছি। তো এককভাবে সরব পাঠ ছাড়াও সমবেতভাবে সরব পাঠও হয়ে থাকে। বিশেষ করে প্রাথমিক স্তরে সমবেত পাঠ বিশেষ কার্যকরী। কিছুদিন পূর্বেও প্রাথমিক বিদ্যালয়গুলিতে সমবেতভাবে ছাত্রছাত্রীরা নামতা মুখস্থ করত। শ্রেণীর যে সমস্ত শিক্ষার্থী ছন্দ, ভাব ও শুদ্ধ উচ্চারণ অনুযায়ী সরব পাঠ করে তাদের অনুসরণ করে অন্যান্য শিক্ষার্থীরা খুব সহজে ও কম সময়ে বিষয়বস্তুটি অতি সহজে আয়ত্ত করতে পারে। অর্থাৎ কি, কেউ যদি একজন কোনো শিক্ষার্থী ভালোভাবে পড়তে পারে বা বলতে পারে ছন্দ সহকারে, তাহলে কি সে বলবে এক 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 দুই দুই, এবং বাকি শিক্ষার্থীরাও সেখান থেকে কিন্তু তার অনুকরণ করে করে শুনে শুনে বলবে এবং এতে তাদের আত্মস্থ করার একটা প্রবণতা বা ক্ষমতা বৃদ্ধি পাবে এবং খুব সহজে এবং কম সময়ে বিষয়বস্তুটি অতি সহজে তারা আয়ত্ত করতে পারে। এর আরও একটা দিক আছে, শিক্ষার্থীরা গোলমালে অনেকে কিন্তু ফাঁকি দিতে চায় এইভাবে, যাতে কেউ ফাঁকি দিতে না পারে সে ব্যাপারেও কিন্তু শিক্ষক বা শিক্ষিকা মহাশয়কে যত্ন নিতে হবে বা ধ্যান দিতে বা মনোযোগ দিতে হবে। এখানে কি হয়, অনেক শিক্ষার্থী ভুল বলছে কিন্তু ওই যে সমবেত একসাথে সকলে বলছে বলে বুঝতে পারা যায় না। তো এটাও কিন্তু মনে রাখতে বা লক্ষ্য রাখতে হবে। নেক্সট 13 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে ধারণা পাঠ বা কম্প্রিহেনসিভ স্টাডি বলতে কী বোঝায়? মানেটাই বোঝা যাচ্ছে। ধারণা বলতে কী বোঝায়? না কোনো বিষয়বস্তু সম্পর্কে একটি সাধারণ ধারণা পেতে হলে এই পাঠ অবশ্যই দরকার। এখানে তারা কি একটা সঠিক ধারণা পাওয়ার জন্য এই পাঠটা করে থাকে। তাহলে এই পাঠটা হচ্ছে কি একটা ধারণা পাঠ। এখানে কি নিখুঁত বিচার বিশ্লেষণ, রসের আস্বাদন বা কোনো কিছুর সমালোচনা করা এই পাঠের অন্তর্ভুক্ত নয়। কেবল কি একটা সাধারণ শুধু যে ধারণা পাওয়ার জন্য, বেসিক একটা নলেজ পাওয়ার জন্য এই পাঠ করা হয়, তাই এই পাঠকে ধারণা পাঠ বলে। যেমন সংবাদপত্র আমরা পাঠ করি একটা কি সাধারণ ধারণা পাওয়ার জন্য, যে কী কী রয়েছে বিষয়বস্তু সংবাদের মধ্যে। কোনো সাময়িক পত্রিকা পাঠ করলে বা কোনো গল্পগ্রন্থ পড়া প্রভৃতি ধারণা পাঠের সাহায্যে করা হয়। এবং অনেকে আবার এই পাঠকে আয়ত্তীকরণ পাঠও বলে থাকেন। ওকে, নেক্সট দেখো, তারপর হচ্ছে চর্বণা পাঠ বা ক্রিটিক্যাল স্টাডি। চর্বণা অর্থাৎ কি চিবিয়ে চিবিয়ে কোনো কিছু আমরা যখন খাবার খাই তখন কি সেটাকে চিবিয়ে চিবিয়ে আত্মস্থ করি। তো এইভাবে কিন্তু চর্বণা পাঠের ক্ষেত্রেও এটাই প্রযোজ্য রয়েছে। তাহলে চর্বণা পাঠ বলতে কী বোঝায়? না কি বলবে, যখন কোনো কঠিন প্রবন্ধ বা বিষয়বস্তুকে বিচার বিশ্লেষণ করে অন্তর্নিহিত অর্থ পাওয়া যায়, এই ধরনের বিষয়বস্তু পাঠকে চর্বণা পাঠ বলা হয়। মানে কি, কোনো কঠিন প্রবন্ধ তুমি যখন পড়ছো বা গল্প কোনো পড়ছো, কোনো সাহিত্যিকের কোনো উপন্যাস পড়ছো, তখন কি তার ভিতরে অন্তর্নিহিত অর্থটা আমরা কি বোঝার চেষ্টা করি, যে এর মধ্যে মূল নীতি বা নীতি বাক্য কী রয়েছে বা এর মধ্যে কোন বিষয়টা লুকিয়ে রয়েছে, যে হিডেন পার্টগুলো থাকে সেগুলো আমরা কি জানার চেষ্টা করি এবং সেটাকে আত্মস্থ করি। অর্থাৎ কঠিন খাদ্যবস্তুকে যেমন চিবিয়ে চিবিয়ে তার রস আস্বাদন করতে হয়, এখানেও ঠিক তেমনই কঠিন বিষয়বস্তুকে দীর্ঘ অনুশীলনের সাহায্যে আয়ত্ত করতে হয়। যে সমস্ত রচনায় বিষয়বস্তুর প্রাধান্য থাকে সে সমস্ত ক্ষেত্রে চর্বণা পাঠ প্রয়োজন। অর্থাৎ একটা কোনো কিছু যদি হিডেন পার্ট লুকিয়ে থাকে, সে ধরনের পাঠগুলো পড়ার জন্য আমরা কি এই চর্বণা পাঠে প্রয়োগ করে থাকি। যেমন রবীন্দ্রনাথ বা বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ অনুশীলনে চর্বণা পাঠের উপযোগিতা যথেষ্ট রয়েছে। ওকে, নেক্সট দেখো, তারপর হচ্ছে সাধনা পাঠ। সাধনা পাঠ বলতে কি অ্যাপ্রিসিয়েশন স্টাডি। এটা বলতে কি বোঝায়?
না কি বলবে, কাব্য কবিতায় বিষয়বস্তুর চেয়ে কবির অনুভূতির উচ্ছ্বাস বেশি করে ধরা পড়ে। আমরা কি জানি যে কোনো কবিতার মধ্যে কি কবি কিভাবে লিখছে, কি কবিতা লিখছে বা কবির মধ্যে কি অন্তর্নিহিত বিষয় রয়েছে, তার সমস্ত কিছু একটা অনুভূতি তার মধ্যে লুকিয়ে থাকে। কবিতায় রস বিশ্লেষণ বা রসাস্বাদনই বড় কথা। অর্থাৎ কি রসাস্বাদন বলতে বোঝায় কবির গভীর অনুভূতি বা উপলব্ধি, যা বিশিষ্ট শব্দ ব্যবহারের দ্বারা, প্রকাশভঙ্গির দ্বারা, ছন্দ প্রতীকের সাহায্যে প্রকাশিত হয় এবং কবিতা রচনাকালে কবির হৃদয়ে যে অনির্বাচনীয় ভাবাবেগের সৃষ্টি হয়, কবি সে অনুপম ভাবা সৌন্দর্যের জগতে বিচার করেছিলেন বলে সেটিকে উপলব্ধি করা এবং কবির ভাবনার সঙ্গে একাত্মতা অনুভব করা হয়। এবং এই উপলব্ধির একমাত্র পাঠ হচ্ছে সাধনা পাঠ। অর্থাৎ কবি যে সমস্ত বিষয়গুলো বলতে চায় তার কবিতার মধ্যে, সেই সমস্ত বিষয় কিন্তু এই সাধনা পাঠের দ্বারাই কিন্তু সম্ভব হওয়া যায় বা অ্যাপ্রিসিয়েশন স্টাডির দ্বারা। তো এই পাঠগুলো কিন্তু এতটাই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে প্রশ্ন এই কারণে আসে, কারণ একটা শিশু শিক্ষার্থীকে ভাষার দক্ষতা শুধু এমন নয় যে শুধু সে ভাষা বলতে শিখলো বা পড়তে শিখলো, সেটা নয়। তার কতটা গ্রহণ করতে পারছে, কোনভাবে গ্রহণ করতে পারছে, কিভাবে শিক্ষাদান করলে কোন বিষয় কোন পাঠের দ্বারা ভালোভাবে সম্ভব হয়, সরব পাঠ কখন প্রয়োজন, নীরব পাঠ কখন প্রয়োজন, ধারণা পাঠ কখন প্রয়োজন, চর্বণ পাঠ কী জিনিস, সাধনা পাঠ কী জিনিস, এগুলো শিশু শিক্ষার্থীদের পাঠদান করাতে হবে তোমাদের প্রাথমিক বিদ্যালয়ের জন্য। আর এই বিষয়গুলো কিন্তু তোমাকে ইন্টারভিউতে অবশ্যই প্রশ্ন করবে। তো ভিডিওটি যদি ভালো লাগছে অবশ্যই ভিডিওটি বলবো, যারা এখনও পর্যন্ত লাইক করোনি, একটা লাইক তোমাদের অবশ্যই দরকার প্রেজেন্ট হিসাবে, কারণ ক্লাসগুলো দেখছো। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশনটি অন করো, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা পেয়ে থাকো নোটিফিকেশন আকারে। আর সাথে সাথে বলবো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে সকলে, বইগুলোও ক্রয় করবে, আর ভিডিওটা অবশ্যই এখনই শেয়ার করে দাও সকলের সামনে। ওকে, নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে সুসংহত বা পুঙ্খানুপুঙ্খ, এটা পুঙ্খানুপুঙ্খ হবে, ঠিক আছে। পুঙ্খানুপুঙ্খ পাঠ বলতে কি বোঝায়? না কাব্য সাহিত্যের এমন কতগুলি অংশ আছে যেগুলি মনোযোগ সহকারে খুঁটিয়ে বিচার যুক্তি যোগে না পড়লে কি বিষয়বস্তু অধিগম্য হয় না। যেমন কি আমরা যখন মাইকেল মধুসূদন দত্তের কোনো পাঠ পড়ি, তার কিন্তু প্রত্যেকটা শব্দের মধ্যে কি একটা অন্তর্নিহিত বিষয় লুকিয়ে থাকে, এবং যেগুলো বারবার যদি আমরা খুঁটিয়ে না পড়ি, তাহলে সেই পাঠটা আমরা কি ভালোভাবে আত্মস্থ করতে পারি না এবং পাঠটা বুঝতেও পারি না। তো এই অধিগম্য না হওয়ার জন্য কি পাঠক সাহিত্যের আস্বাদন থেকে বঞ্চিত হয়, একেই সুসংহত পাঠ বা পুঙ্খানুপুঙ্খ পাঠ বলে। এই সুসংহত পাঠকে ধীরে ধীরে অনুশীলন করতে হয়, এমন নয় যে হড়বড়ের মধ্যে কিছু পড়ে দিলাম না। বিশেষ করে কাব্য সাহিত্যের সমালোচনামূলক যে নিবন্ধগুলো থাকে, সেখানে কি হয়, সেখানে পাঠের দ্বারা কিন্তু আয়ত্ত করা যায়। এর দ্বারা কি যুগপৎ জ্ঞান এবং আনন্দের বৃদ্ধি ঘটে। একে চর্বণ পাঠ এবং সাধনা পাঠের সমন্বিত প্রক্রিয়া বলে আমরা মনে করি। এটা কিন্তু তোমরা লাইনটা মনে রাখবে। নেক্সট হচ্ছে এবারে ব্যাপক পাঠ বা বিস্তৃত পাঠ। ব্যাপক পাঠ মানে কি বোঝায় একটা বিস্তৃতভাবে? না কোনো বিষয়বস্তুকে মোটামুটি 2-1 বার পড়ে রসসাধনের সঙ্গে সঙ্গে বিষয়বস্তু এবং আয়ত্তীকৃত হয়, তাকে বিস্তৃত পাঠ বলে। অর্থাৎ বিস্তারভাবে কোনো একটা বিষয় জানা আর কি। যেমন কোনো গল্প বা উপন্যাস পড়ে তার কাহিনী সম্পর্কে অবহিত হওয়া, বা কোনো কাহিনীমূলক বা আখ্যানমূলক বা কোনো এটা ফানা নির্ভর যে কবিতাগুলো থাকে, সেটা পড়ে কি বিষয়বস্তু সম্পর্কে একটা অবহিত হওয়া এই বিস্তৃত পাঠের কিন্তু উদ্দেশ্য বলে মনে করা হয়। নেক্সট আসছে এবারে অনুপূরক পাঠ বা সম্পূরক পাঠ, যেটা হচ্ছে সাপ্লিমেন্টারি রিডিং। এটার কিন্তু একটা মানে রয়েছে এবং এটা সকলেই বুঝতে পারছে এটা মিনিংটা কী হবে। না কি বলবে, না কোনো বিষয়বস্তু সম্পর্কে গভীরভাবে জানার জন্য শিক্ষার্থীকে পাঠ্যপুস্তক ছাড়াও নানা অনুপূরক গ্রন্থের সাহায্য নিতে হয়। যেমন কি আমরা ইতিহাসের সাথে ভূগোলে অনেক সময় মিশিয়ে পাঠ করা যায়। যেমন ভারতের ইতিহাস সম্পর্কে জানতে ভারতের ভূগোল, ভারতে কী রয়েছিল সে সমস্ত বিষয় আমরা জানতে পারি। যেমন আমাদের বই যে রয়েছে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী, সেখানে কি অনেকগুলো বাংলা, ইংরেজি এবং গণিত এই 3টে বিষয়কে একসাথে যুক্ত করে দেওয়া হয়েছে, যাতে একটার সাথে একটা কি লিঙ্ক থাকে। তো এইসব গ্রন্থগুলিকে খুব সাবধানে এবং বুদ্ধিমত্তার সঙ্গে নির্বাচন করতে হয়। এইসব গ্রন্থ খুব সহজ সরল ভাষায় লেখা দরকার এবং সেগুলিতে যেন বিষয়বস্তুকে খুব সহজভাবে পরিবেশন করা হয়। এইসব গ্রন্থ ছাত্রদের জ্ঞান বৃদ্ধিতে যথেষ্ট সহায়ক হবে বলে সন্দেহ নাই বা হবেই। তাহলে কি এই জন্য কি আমার বই যে রয়েছে প্রথমে দ্বিতীয় শ্রেণী, সেখানে খুব সহজভাবে সরলভাবে এবং বুদ্ধিমত্তার সাথে একটার সাথে একটা লিঙ্ক আপ করে কিন্তু পাঠগুলো দেওয়া রয়েছে, যাতে শিশু শিক্ষার্থীরা ভালোভাবে বুঝতে পারে। এখান থেকে তোমাকে আবার একটা প্রশ্ন করতে পারে, আচ্ছা বলো তো এই যে আমার বই, এটি কোন পাঠের দ্বারা সাধারণত নির্বাচন করা হয়েছে? না কি বলবে, অনুপূরক বা সম্পূরক পাঠ। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে সহধর্মী পাঠ বা সমান্তরাল পাঠ বলতে কি বোঝায়? না কি বলবে, সাধারণত পাঠ্যপুস্তকের গণ্ডি সুনির্দিষ্ট
পৃষ্ঠা সীমিত ও কোনো কোনো ক্ষেত্রে বিষয়বস্তুও ব্যাখ্যাত নয়। এর ফলে কী হয়, কোনো শিক্ষার্থীর কৌতূহল একটি গ্রন্থের মাধ্যমে মিটতে পারে না। একটা গ্রন্থের মধ্যে কি তার কোনো কৌতূহল মেটে না, মেটেই না সাধারণত। তখন কি করা হয়, তখন এই সহধর্মী বা একই ধরনের কয়েকটি বই বিষয়বস্তু পড়ে সে সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে হয়। যেমন প্রত্যেকটি গ্রন্থের কিছু না কিছু অসম্পূর্ণতা রয়েছে। যেমন আমি যে পার্টগুলো এই যে তোমাদের ক্লাসগুলো করাচ্ছি এর মধ্যে তো অসম্পূর্ণ থাকতে পারে, এমন নয় যে আমি পারফেক্ট আছি তোমাদের জন্য ইন্টারভিউ না। তার জন্য তোমরা কি বিভিন্ন ইন্টারভিউ ক্লাস দেখো, এই টপিকটা নিয়ে আর কোনো স্যার কীভাবে বুঝিয়েছেন, কতটা ভালোভাবে বুঝিয়েছেন, কত ব্যাখ্যা করেছে বিষয়টা নিয়ে, কত গভীরভাবে আলোচনা করেছে। তো এইভাবে কি একটার সাথে একটা লিঙ্ক করে আমরা পড়ি। তো সেই অসম্পূর্ণতাকে পূর্ণতা দানের জন্যই সেই একই ধরনের কয়েকটি বই পড়তে হয়। এতে কি কোনো বিষয়বস্তু সম্পর্কে আমরা একটা সম্পূর্ণ ধারণা নিতে পারি। যেমন কি নবম দশম শ্রেণীতে আমরা কি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত দীনদান পড়াতে গেলে তার সহধর্মী ভাবাযুক্ত কবিতা হিসেবে আমরা কি কবিগুরু দেবতা বিদায় বা ধুলা মন্দির কবিতা উল্লেখ করতে পারি। অর্থাৎ কি বলা যায় না, একটা তুমি যখন কোনো একটা বিষয় পড়ছো তখন ওই বিষয়ে যখন পড়ছো ওই বইয়ের মধ্যে সম্পূর্ণ যে কথন বা বিষয়গুলো থাকা দরকার সেটা নাও থাকতে পারে। এবং এই জন্য আমরা কি একটাতে যখন আমাদের মানে সঠিক ধারণাটা আমরা না পাই তখন আরও কোনো একটা বইয়ের সাহায্য নিয়ে আমরা সেটাকে পড়ার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি গভীরভাবে। তো এই ছিল তোমাদের আজকে মোট ক্লাস। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু বেল নোটিফিকেশনটি অন করতে কেউ ভুলো না। কারণ প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমাদের জন্য আমি 100% দিয়ে চেষ্টা করছি যাতে ইন্টারভিউতে 10-এ 10 পাও তোমরা। এবং এই টার্গেট নিয়ে আমি কিন্তু তোমাদের দুটো বই লঞ্চ করেছি বা পাবলিশ করেছি, যেটা টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হলে সেখানে সঠিক তথ্য পেয়ে যাবে। এবং আমার যদি হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করো তাহলে কিন্তু সেখান থেকে বইটা ক্রয় করতে পারবে। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের তাও দিয়ে দিচ্ছি 8250241485। ওকে, তো এই 8250241485 এই নাম্বার যদি তোমরা হোয়াটসঅ্যাপ করো সেখান থেকে কিন্তু তোমরা দুটো বই ক্রয় করতে পারবে। একটা হচ্ছে ইন্টারভিউ রিলেটেড বই, আর একটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ এবং 23 জেলা নিয়ে পুঙ্খানুপুঙ্খ তথ্য রয়েছে। দুটো বই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং বইগুলো অনেকে কিন্তু এখনও পর্যন্ত ক্রয় করে ফেলেছে। প্রায় 150-র কাছাকাছি স্টুডেন্ট যারা চাকরি প্রার্থী রয়েছে 2022 স্টেট ইন্টারভিউ যারা টার্গেট করছে তারা ক্রয় করে ফেলেছে। তো অবশ্যই কিন্তু বইগুলো কিন্তু ক্রয় করে নেবে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে। আর এই ক্লাসগুলোর PDF তোমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আমার দ্য ওয়েব এডুকেশন টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং ভিডিও যে ক্লাসগুলো সিরিজটা আমি শুরু করেছি তার প্লেলিস্ট লিঙ্ক কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের দিয়ে দেবো। ওকে, তো ক্লাসটা আজকে শেষ করছি এখানে। অসংখ্য ধন্যবাদ সকলকে যারা দেখলে ভিডিওটি শেষ পর্যন্ত। লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।